বইয়ের তোমাদের 8 এসো উদ্যোক্তা হই, দেবজিৎ ভুঁইয়ার লেখা। এই চ্যাপ্টারটা পুরোটা আমি বুঝিয়ে দিচ্ছি এবং চ্যাপ্টারে যেগুলো কোয়েশ্চেন আনসার আছে সবগুলো আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো তোমাদেরকে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা ভালোভাবে দেখবে, আশা করি এই চ্যাপ্টারটা বুঝতেও পারবে এবং কোয়েশ্চেন আনসারগুলো পরীক্ষাতে আসলে লিখতে পারবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, এসো উদ্যোক্তা হই, দেবজিৎ ভুঁইয়ার লেখা। ঠিক আছে, দেখো প্রথম সারাংশটা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, একটু দেখে নাও। সারাংশ বুঝিয়ে দেব। শিক্ষক প্রকাশ গোস্বামী কোনো একদিন পাঠদানের জন্য দশম শ্রেণীর কক্ষে প্রবেশ করে পাঠদানের মুহূর্তে কোনো একটি নতুন বিষয়ের উপর আলোকপাত করবেন বলে ছাত্রছাত্রী তাতে এক বাক্যে সাড়া দেয়। কি বলেছে দেখো, শিক্ষকের নাম কি ছিল? প্রকাশ গোস্বামী। প্রকাশ গোস্বামী মহাশয় একদিন কি হয়েছে, স্কুলের ক্লাসরুমে প্রবেশ করেছে এবং ক্লাসরুমে ঢুকেছে এবং স্টুডেন্টকে বলেছে যে আজকে একটা নতুন বিষয় তোমাদেরকে পড়াবো। স্টুডেন্টকে বলেছে ঠিক আছে, সব স্টুডেন্ট কি বলেছে, এক বাক্যে সাড়া দিয়েছে, মানে ঠিক আছে বলেছে। ঠিক আছে, আলোচনার বিষয়টি কি? আলোচনার বিষয়টা হলো একজন লোক উচ্চ প্রতিষ্ঠান থেকে উচ্চ ডিগ্রি না নিয়েও কিভাবে অলসতা ত্যাগ করে মনোবল ও পরিশ্রমের দ্বারা বেকার জীবন অভিশাপ থেকে মুক্ত হয়ে একজন সফল উদ্যোক্তা হিসাবে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। কি আলোচনার কি বিষয় ছিল? বিষয় ছিল যে কেউ পড়াশোনা না করে, ডিগ্রি অর্জন না করেও কিভাবে একজন সফল উদ্যোক্তা হতে পারে। এটা হলো ওনার মানে গোস্বামী বাবুর আজকের এই আলোচনার বিষয়টা এটাই। উদ্যোক্তা হয়ে ওঠার ব্যাপারটা এত কঠিন কেন? উদ্যোক্তা মিন্স তুমি নতুন কিছু শুরু করবে, একটা বিজনেস শুরু করবে, একটা প্রতিষ্ঠান শুরু করবে। উদ্যোক্তা কঠিন কেন, এত কঠিন কেন? ছাত্রী বিদিশার এ প্রশ্নে উত্তরে স্যার বলেন, এ ব্যাপারে প্রয়োজন ধৈর্য, নিয়মানুবর্তিতা, আত্মবিশ্বাস আর অপরাজয় মনোভাব। বলেছে যে বিদিশার উত্তরে স্যার বলেছে যে বিদিশা বলেছে এত কঠিন কেন, একজন ভালো ব্যবসায়ী বা ভালো উদ্যোক্তা হতে গেলে হওয়া এত কঠিন কেন? তখন স্যার কি বলেছে, স্যার বলেছে যে এই ব্যাপার প্রয়োজন ধৈর্য, ধৈর্য শক্তি না ছাড়া হবে না। ঠিক আছে, নিয়মানুবর্তিতা, প্রত্যেকদিন সেম টাইমে দোকান খুলতে লাগবে, বন্ধ করতে লাগবে, নিয়মানুবর্তিতা, আত্মবিশ্বাস যে হবেই হবে, মানে পজিটিভ থিঙ্কিং থাকা খুবই দরকার। এগুলির অভাবের জন্য আমরা এক্ষেত্রে অলস হই। মানে আমরা যদি একটা ধৈর্য না থাকে বা আত্মবিশ্বাস না থাকে তাহলে আমরা কি হই, আমরা কাজে মন লাগবে না, অলসতা হবে, সকালবেলা ঘুমিয়ে থাকবো। এটাই বলেছে প্রকাশ স্যার। সাইকেল চড়া শিক্ষার উদাহরণ টেনে বলেছেন যে বারবার হোঁচট খেয়ে টিকে থাকা যেমন সাইকেল চড়ার প্রতিযোগিতা সফল হওয়া যায়, ঠিক সেইরূপ উদ্যোগী ব্যক্তি সফলতা লাভের জন্য প্রথমে স্বপ্ন দেখতে হয় এবং সেই স্বপ্নের সাকার করার জন্য পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে কাজ করে গিয়ে সুযোগের সদ্ব্যবহার করতে হয়। কি বলেছে দেখো, বলেছে যে তোমার সফল একজন ভালো উদ্যোক্তা হতে গেলে আহ স্বপ্ন তো দেখতেই হবে। একটা উদাহরণ দিয়ে স্যার দেখিয়ে দিয়েছে যে একদিন যদি সাইকেল চালাতে চায়, একদিনই সাইকেল সিটে উঠে চালাতে পারবে না। সাইকেল চালাতে গিয়ে যদি হোঁচট খায়, মানে পড়েও যায়, যদি মনে করে যে না আর সাইকেল চালাতে পারবো না, তাহলে কোনোদিনও পারবে না। হ্যাঁ, সাইকেল চালাতে গেলে হোঁচট খেয়েও যদি আবার সাইকেলে উঠে সাইকেল চালানোর চেষ্টা করে তাহলেই
সাইকেল চালাতে পারবে, এই বলেছে। তার নিজের সুযোগের সদ্ব্যবহার করতে হবে, সুযোগটাকে কি করতে হবে, সদ্ব্যবহার করতে হবে। আর আর এক উদাহরণ স্যার ইনফোসিস কোম্পানির প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। আরেকটি উদাহরণ দিয়েছে গোস্বামী বাবু, আরেকটি উদাহরণ দিয়েছে, মানে গোস্বামী, প্রকাশ গোস্বামী মহাশয় আরেকটা উদাহরণ দিয়েছে। স্যার, ক্লাসে যে স্যার এসেছে প্রকাশ গোস্বামী, তিনি আরেকটি উদাহরণ যে নারায়ণ মূর্তি, ইনফোসিস কোম্পানি, ইনফোসিস কোম্পানির প্রতিষ্ঠাতা কে ছিল? নারায়ণ মূর্তি, যিনি কর্ণাটকের একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে জীবনের নানা ঝড় তুফান অতিক্রম করে এবং সুযোগের সদ্ব্যবহার করে তিনি আজ ভারতবর্ষে তথা বিশ্বের এক সফল উদ্যোক্তা। মাই গড! তিনি ছিলেন একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারে, কর্ণাটকে জন্মগ্রহণ করেছেন নারায়ণ মূর্তি মহাশয়। নানা ঝড় তুফান অতিক্রম করে, বিভিন্ন ঝড় তুফান অতিক্রম করে সুযোগের সদ্ব্যবহার করে আজ তিনি ভারতবর্ষে তথা বিশ্বের সফল উদ্যোক্তা। একইভাবে জুবেন পাপনের মতো শিল্পী, রেস্তোরাঁ বা ধাবার মালিক, মুদিখানা পার্লারের মালিক, প্রতিটি নিজ নিজ ব্যবসায় একজন উদ্যোক্তা। কি বলেছে দেখো, জুবেন গায়ক, যে জুবেন পাপন, ওরা গায়ক, শিল্পী, তারা শিল্পী বলে মানে চিনি তোমরা, জুবেন পাপন। রেস্তোরাঁর মালিক মানে যে রেস্টুরেন্ট যারা, ওদের মালিক। ধাবার মালিক, মুদিখানা মানে ভুসিমালের দোকান যেটা আছে মুদিখানা বলছে, পার্লারের মালিক, প্রতিটি নিজ নিজ ব্যবসায় একজন উদ্যোক্তা। তারা নিজে নিজে ব্যবসায় একজন উদ্যোক্তা। একজন উদ্যোক্তা শিক্ষাগত যোগ্যতা তথা ছাত্র প্রতিমের জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে স্যার বললেন যে যে বিষয়ে উদ্যোক্তা হবার বাসনা করে সে বিষয়ের উপর নির্ভর করে তার শিক্ষাগত যোগ্যতা। বলেছে যে তুমি কোন বিষয়ে নিয়ে তুমি কাজ করবে, যদি পার্লার হও তাহলে পার্লারের কাজ শিখতে লাগবে, না হলে তুমি পার্লার করতে পারবে না। মুদিখানার দোকান, ভুসিমালের দোকান খুলতে গেলে তোমার সব জিনিসের দাম জানতে লাগবে, কতটুকু ওজন একক জানতে লাগবে। হ্যাঁ, ধাবার মালিক হলে খাবার বিষয়ে সবগুলো জানতে লাগবে। ঠিক আছে, রেস্তোরাঁ হলেও সেম সবগুলা তোমার জানতে লাগবে। আর গায়ক হলে কি, গান জানতে লাগবে। শিক্ষক হলে শিক্ষকতা যোগ্যতা থাকতে লাগবে তোমার, সেই বিষয়ে সবগুলা জানতে লাগবে। এটাই বলেছে যে, তবে সাধারণ ব্যবসায়ে কৃতকার্য হতে গেলে প্রয়োজন বৃত্তি ও সাধারণ জ্ঞানের। যদি সাধারণ ব্যবসায় তুমি ভালো হতে চাও তাহলে প্রয়োজন বৃত্তি ও সাধারণ জ্ঞানের দরকার। তাছাড়া নিজের কাজের দক্ষতা ও কৌশল আয়ত্ত করতে হবে। মানে একটা ব্যবসা করতে গেলে তোমার চালাক হতেই লাগবে, কিভাবে ব্যবসাকে আগে বাড়ানো যাবে তাহলে তোমার বুদ্ধি খাটাতেই লাগবে, এই বলেছে। বর্তমান কালটা আবার তথ্য প্রযুক্তির কাল, মানে সব কম্পিউটারাইজ হয়ে গেছে। এখন বর্তমান কালটা কি হয়েছে, কম্পিউটারাইজ হয়ে গেছে। তাই সময়োপযোগী উদ্যোক্তা হতে গেলে এ ধরনের বিষয়ে শিক্ষা, জ্ঞান ও কৌশল আয়ত্ত করা একান্ত প্রয়োজন। যদি তুমি ভালো একজন উদ্যোক্তা হতে চাও তাহলে সবগুলো তোমার একসাথে আয়ত্ত করতে হবে। ইঞ্জিনিয়ারিং, এমবিএ ইত্যাদি ডিগ্রি নিয়ে তথ্য প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত ব্যবসা বা উদ্যোক্তা স্থাপন করা একান্ত জরুরি। যদি এমবিএ হোক, মাস্টার অফ ম্যানেজমেন্ট যেটা আছে এমবিএ, তুমি বিজনেসের উপরে ডিগ্রি নিয়ে বসলে বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে তোমরা কি করতে পারবে, তথ্য প্রযুক্তি উদ্যোক্তা স্থাপন করতে পারবে। অনুরূপভাবে হাসপাতালে নার্সিং হোমের মালিক হতে গেলে এমবিবিএস, এমডি প্রভৃতি ডিগ্রি ডাক্তাররা তাড়াতাড়ি সফল হয়। যারা এমবিবিএস এমডি আছে তারা সফল হবেই হবে। ঠিক আছে, অসমের স্বাস্থ্যখণ্ডে সফলতা অর্জনকারীদের মধ্যে ডক্টর নমল মুচন্দ্র বরা, ডক্টর নরেন্দ্রনাথ দত্ত, ডক্টর হিতীশ বড়ুয়া প্রধান, ওদের নাম ছিল
কারখানা মৌসুমে স্বাস্থ্যকেন্দ্রের সফলতা অর্জনকারীদের মধ্যে স্বাস্থ্যকেন্দ্রের সফলকারীদের মধ্যে যারা স্বাস্থ্য আছে স্বাস্থ্যকেন্দ্রের ডক্টর নামচন্দ্র বোরা, ডক্টর নরেন্দ্রনাথ দত্ত ও হিতেশ বড়ুয়া প্রধান ছিলেন। এর মধ্যে অভিজিৎ বড়ুয়া এবং জে এন খাটনিয়ার প্রভৃতি দক্ষতা অর্জনের একজন ইঞ্জিনিয়ার। তাছাড়া প্রকাশ স্যার ছাত্রদের বিখ্যাত বৈজ্ঞানিক টমাস এডিসনের ইলেকট্রিক ভাল্ব তৈরি, স্টিভ জুবাস এর অ্যাপল কোম্পানির আলেকজান্ডার গ্রাহাম বেল জেরক্স মেশিন আবিষ্কার ইত্যাদি সফলতার কাহিনীর কথা বলেছেন। কে কি আবিষ্কার করেছে? জেরক্স মেশিন কে আবিষ্কার করেছে? আলেকজান্ডার গ্রাহাম। টমাস আলবার্ট এডিসন ইলেকট্রিক বাল্ব যে তৈরি করেছে। এগুলা সবগুলো বিষয়ে গোস্বামী বাবু গোস্বামী স্যার ক্লাসের মধ্যে আলোচনা করছেন। প্রকাশ গোস্বামী স্যার। ছাত্র অর্জুনের প্রশ্ন, সবাই একটা একটা প্রশ্ন করছে। ছাত্রের নাম কি ছিল? অর্জুন। অর্জুনের প্রশ্ন, মূলধনের জোগাড়ের কথা উঠে আসলো। স্যার, ভারতের সর্বকালে একজন সফল উদ্যোক্তা ধীরুভাই আম্বানি উদাহরণ দেন। কি হচ্ছে সফল উদ্যোক্তা ধীরুভাই আম্বানির একটা উদাহরণ দেওয়ার জন্য বলেছে। ঠিক আছে? যিনি প্রথম জীবনে পেট্রোল পাম্পে তেল ভরানোর কাজ করার থেকে ম্যানেজার হওয়া, তারপর চাকুরি ছেড়ে দিয়ে লোকের কাছ থেকে টাকা ধার করে কাপড় তৈরি করেন, তারপর সে কাপড়ের লভ্যাংশ ভাগ অংশীদারদের মধ্যে বিতরণ করেন। এভাবে কাপড়ের ব্যবসা শুরু করলেও সেখান থেকে তিনি গড়ে তুললেন রিলায়েন্স কমিউনিকেশন। পরবর্তীতে সেটা বিখ্যাত রিলায়েন্স ইন্ডাস্ট্রি রূপে লাভ করেন। সুতরাং মূলধনের অভাব উদ্যোক্তা হবার পথে অন্তরায় হতে পারে না। অর্জুন প্রশ্ন করেছে, স্যার, যদি একজন সফল ব্যবসায়ী হতে না তাহলে টাকা তো দরকারই হবে। তিনি গোস্বামী মহাশয় গোস্বামী স্যার বলেছে যে প্রকাশ গোস্বামী স্যার বলেছে যে একটা উদাহরণ দিয়েছে, ধীরুভাই আম্বানির একটা উদাহরণ দিয়েছে। সর্বকালে একজন উদ্যোক্তা ধীরুভাই আম্বানির উদাহরণ দেন। বলছেন যে ধীরুভাই আম্বানি প্রথমে কোথায় কাজ করতেন? পেট্রোল পাম্পে কাজ করতেন। পেট্রোল পাম্পে কাজ করার পরে আস্তে আস্তে পেট্রোল ডিপোতে তেল ভরানোর কাজে ম্যানেজার হওয়া, তারপর সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে কি করেছে, সকলের কাছ থেকে কিছু ঋণ নিয়ে একটা কাপড়ের ইন্ডাস্ট্রি খুলেছে। সেই কাপড়ের ইন্ডাস্ট্রি থেকে কাপড় বিক্রি করে যে লাভ হয়েছে সেই টাকা দিয়ে আস্তে আস্তে তিনি একটা বড় একটা কোম্পানি খুলেছে। কোম্পানিটার নাম হলো রিলায়েন্স কমিউনিকেশন, যেটা এখন রিলায়েন্স ইন্ডাস্ট্রি রূপে নাম। রিলায়েন্স ইন্ডাস্ট্রি, রিলায়েন্সের সিম আছে, সবকিছু রিলায়েন্সের মধ্যেই। সব রিলায়েন্স ট্রেন্ড আছে, কাপড়ের বিগ বাজার ও বিশাল মার্কেট। বিগ বাজারে গেলে পাবে রিলায়েন্স ট্রেন্ড বা ট্রেন্ডের একটা বড় শপিং মল আছে। সব রিলায়েন্সের উপরে সবকিছু, ঠিক আছে? বা রিলায়েন্সের বিগ বাজার যেটা, এটা সব কিনে নিয়েছে। স্মার্ট মার্কেট রিলায়েন্সের, সবকিছু রিলায়েন্স কমিউনিকেশন। প্রথম উনি এত ধনী ছিলেন না, প্রথম ছিলেন পেট্রোল পাম্পে ম্যানেজার করতেন। তারপরে আস্তে আস্তে সবার রিলায়েন্স পেট্রোল পাম্পে কাজ ছেড়ে দিয়ে তারপরে সবার কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়ে কি বলেছে, একটা কোম্পানি খুলেছে, কাপড়ের ইন্ডাস্ট্রি। এখান থেকে লাভ হয়েছে, সবাইকে লাভাংশ দিয়ে, লাভাংশ মিন্স শেয়ার দিয়েও তিনি আস্তে আস্তে নতুন একটা কোম্পানি শুরু করেছেন। তার নাম হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রি বা রিলায়েন্স কমিউনিকেশন নাম। সুতরাং মূলধনের অভাবে উদ্যোক্তা হবার পথে অন্তরায় হতে পারে না। মূলধন যদি নাও থাকে তাহলে তুমি উদ্যোক্তা হতে পারবে না, কিন্তু মূলধন না হলেও পারবে। তোমার ভিতরে যদি স্কিলটা থাকে, স্কিলটা খুবই দরকার। নিশামণি উদ্যোক্তাদের প্রশিক্ষণের কথা
জানতে চাইলে স্যার ভারত সরকারের গড়ে তোলা নানা ধরনের প্রকল্পের সাহায্যে কাজ সূচনা, মূলধনের কারিগরি সাহায্য ও প্রশিক্ষণ দক্ষতার যে ব্যবস্থা রয়েছে বা অল্প সুদে ব্যাংকে ঋণের ব্যবস্থা রয়েছে সবকিছু বুঝিয়ে দেন। নিশামণি একটা প্রশ্ন করেছে যে স্যার এগুলোতে করতে গেলে প্রশিক্ষণ দরকার হবে, প্রশিক্ষণ কোথায় পাবো আমি? বলেছে যে ভারত সরকারের বিভিন্ন রকম স্কিল ইন্ডিয়ার আন্ডারে বিভিন্ন রকম প্রশিক্ষণের ব্যবস্থা করেছে এবং ব্যাংক থেকে অল্প সুদে তোমাকে টাকাও দেবে। স্কিল ইন্ডিয়ার আন্ডারে কাজ শেখার পরে টাকাও দেবে বা তোমাকে জিনিসপত্র দিয়ে দেবে, এটাই বলেছে। আজকাল ছাত্রছাত্রীদের উৎসাহিত ও সাহায্য করার জন্য বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উদ্যোক্তা কোর্স গঠন করে নিয়মিত কর্মশালা, প্রশিক্ষণ ইত্যাদি আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে জীবন থেকে শুধু সরকারি চাকরির আশার পড়াশোনার পরিবর্তে সেই কর্মশালা, প্রশিক্ষণ ইত্যাদি অংশগ্রহণের জন্য ছাত্রদেরকে নিজেদের উদ্যোক্তার রূপে মানসিকভাবে প্রস্তুত করতে হবে। যেমন আজকালকে বিভিন্ন ধরনের সাবজেক্ট এসে গেছে, যেমন অটোমোবাইল, রিটেল, আইটি, এগুলো হলো এক ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা। মানে তুমি অটোমোবাইল মানে তোমার বিভিন্ন ধরনের পার্টস সম্পর্কে জানানো হবে, বা বিউটিশিয়ান, সব স্কুলের মধ্যে এখন শেখানো হচ্ছে, প্রশিক্ষণ দেওয়ানো হচ্ছে যে তুমি মেট্রিক পাস, হাই সেকেন্ডারি পাস করার পরে তুমি নিজে একটা বিজনেস খুলতে পারবে, নিজে একটা নিজের কাজ নিজেই করতে পারবে, তুমি সরকারি চাকরির জন্য আশা করে বসে থাকতে হবে না, এটাই বলেছে। ভারতবর্ষের মতো এত জনসংখ্যা বহুল দেশ, সরকারের পক্ষে সকল কর্মসংস্থান দেওয়া অসম্ভব। ভারত এত বড় দেশ, সকলকে চাকরি দেওয়া সম্ভব না। প্রতি 10 জন ছাত্রদের মধ্যে হয়তো বা একজন সরকারি চাকরি পেতে পারে, 10 জনের মধ্যে একজন পেতে পারে, নাও পেতে পারে। কিছু সংখ্যক বেকার হয়তো বেসরকারি খণ্ডে চাকরি হতে পারে, কিছু মাত্র বেকার, কিছু কিছু বেকার বেসরকারি, মানে সরকারি না বেসরকারি খণ্ডে চাকরি হতে। সুতরাং অধিকাংশ ছাত্রছাত্রী উদ্যোক্তা হয়ে নিজেদের প্রতিষ্ঠান করলে দেশে ও দেশের মঙ্গল অবশ্যম্ভাবী। মানে সুতরাং অধিকাংশ ছাত্রছাত্রী উদ্যোক্তা হয়ে নিজেদের প্রতিষ্ঠান গড়ে তুললে, নিজেদের নিজেদের একটা প্রতিষ্ঠান গড়ে তোলো, তাহলে কি হবে? দেশের বা দেশের মঙ্গলই হবে। দেখো চ্যাপ্টারটা আমি বুঝিয়ে দিয়েছি, এখন প্রশ্ন উত্তরগুলা দেখে নাও। প্রশ্ন উত্তরগুলা, দশম শ্রেণীর শিক্ষক মহাশয়ের নাম কি? তোমরা জানোই, প্রকাশ গোস্বামী। শিক্ষক মহাশয় কর্তৃক আলোচিত নতুন বিষয়টি কি? নতুন বিষয়টি হলো কিভাবে একজন উদ্যোক্তা হয়ে ওঠা যায়। নতুন বিষয়টি আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন, তা হলো একজন ব্যক্তি কিভাবে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা যায়। একজন উদ্যোক্তা কর্মহীন বেকারের মধ্যকার মধ্যে ব্যবধান কি? একজন উদ্যোক্তা এবং একজন বেকার ব্যক্তির মধ্যে সামান্য ব্যবধান হলো অলসতা। অলসতা হলে তুমি কোনো কাজ করতে পারবে না। একজন সফল উদ্যোক্তা হতে গেলে কি কি গুণ থাকা প্রয়োজন? একজন সফল উদ্যোক্তা হতে গেলে প্রয়োজন ধৈর্য, একাগ্র, ধারাবাহিক, নিয়মানুবর্তিতা, আত্মবিশ্বাস এবং অবিচল মনোভাব থাকা দরকার। কোকা-কোলা কোম্পানির বিজ্ঞাপনে কোন কথা বলা হয়েছে? কোকা-কোলা কোম্পানির বিজ্ঞাপনে বলা হয়েছে যে ক্রিকেট খাও, ঘুমের ক্রিকেট, স্বপ্নের ক্রিকেট, ক্রিকেট পান, এগুলা হলো বলেছে। নারায়ণ মূর্তি কে? নারায়ণ মূর্তি হলো ভারতের বিশ্বের একজন সফল উদ্যোক্তা, তিনি ইনফোসিস কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। নারায়ণ মূর্তি। বিজিত ক্লাসের মাস্টার মহাশয় উদ্যোক্তা সম্পর্কে কি বলেছেন? বিজিত স্যার উদ্যোক্তা সম্পর্কে বলেছেন যে উদ্যোক্তা হলে এমন ব্যক্তি যারা তাদের নিজস্ব ব্যবসা বা শিল্প শুরু করে এবং তাদের জীবিকা অর্জনের জন্য এবং অন্যদের কর্মসংস্থানের জন্য একটি পণ্য বা পরিষেবা বিক্রি করে। 8 নম্বর প্রশ্ন, প্রথম অবস্থায় উদ্যোক্তাকে কিসের জন্য প্রস্তুত থাকতে হয়? প্রাথমিক অবস্থায় একজন উদ্যোক্তাকে জুতা সেলাই থেকে শুরু করে জব পর্যন্ত সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। টমাস আলভা এডিসন ইলেকট্রিক বাল্ব তৈরি করতে গিয়ে বারবার বিফল হয়ে কি বলেছেন? টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাল্বের উদ্ভব ব্যর্থ হয়েছিল এবং বলেছিল যে আমি ব্যর্থ হইনি, আমি শুধু বুঝতে পেরেছি যে
এটি 10,000 এর উপর উপায়ে কাজ করে না, মানে 10,000 বার চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন, তারপরে সাকসেস পেয়েছেন। তিনি যদি মনে করতেন যে না আর করবো না, তাহলে আর লাইটের বাল্ব আর আবিষ্কার হলো না, বৈদ্যুতিক বাল্ব আর আবিষ্কার হলো না। নেক্সট দেখো সংক্ষিপ্ত উত্তর। উদ্যোক্তা পুরুষ সিংহের সমান, আলস্য কারপুরুষ নিশান। মাস্টার মহাশয় কেন একথা বলেছেন বুঝিয়ে বলো। শিক্ষক মহাশয়, যে একটি অসমীয়া প্রবাদ বাক্য আছে সেটি বলা হয়েছে একজন উদ্যোক্তা মানুষ সিংহের মতো। এটা উদ্যোক্তা মানুষ কার মতো? সিংহের মতো। একজন অলস্য লোক কাপুরুষের লক্ষণ। অলস্য লোক কি? কাপুরুষ। শিক্ষক একটি বলেছিলেন কারণ শিক্ষক ক্লাসে যে নতুন বিষয় নিয়ে আলোচনা করেছিলেন তা ছিল একজন ব্যক্তি কিভাবে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারেন। এই বিষয়ে আলোচনার প্রেক্ষিতে শিক্ষক ছাত্রছাত্রীদের প্রবাদ বাক্য শোনান। সফল উদ্যোক্তা হওয়া কেন কঠিন? সবচেয়ে সহজ কাজ হলো উদ্যোক্তা হওয়া। আপনি বড় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি আপনার বড় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির প্রয়োজন নেই। বিপরীতে সবচেয়ে কঠিন কাজ হলো একজন সফল উদ্যোক্তা হওয়া। কারণ কঠিন কারণ হলো একজন উদ্যোক্তা হতে গেলে আপনাকে ধৈর্য, একাগ্রতা, নিয়মানুবর্তিতা, সমানুবর্তিতা, আত্মবিশ্বাস, অবিচল মনোভাব অধিকারী হতে হবে। এই গুণ থাকতে সবার থাকে না। শিক্ষকের মতে একজন সফল উদ্যোক্তা হওয়া খুবই কঠিন। একজন উদ্যোক্তা হয়ে সাইকেল চালানো শেখানোর মতো একক প্রতিষ্ঠান খোল। মাস্টার মশাই কেন একথা বলেছেন? একই দিনে কেউ সাইকেল চালাতে পারবে না। আপনি যখন একদিন শিখবেন তখন আপনি একদিন সাইকেল চালাতে পারবেন, আস্তে আস্তে সাইকেল চালাতে শিখতে পারবেন। একজন উদ্যোক্তা হওয়া সাইকেল চালানো শেখার মতো এক প্রচেষ্টা। অনেকে প্রথম ব্যর্থতা হলেও ছেড়ে দেয়, কেউ দুবার হলে হাল ছেড়ে দেয়, কেউ তিনবার হলে ব্যর্থতার পর হাল ছেড়ে দেয়, কিন্তু যে স্থির থাকবে সে একদিন সফল উদ্যোক্তা হবে। তাই শিক্ষক বলেছেন একজন উদ্যোক্তা হওয়া সাইকেল চালানো শেখার মতো একক প্রচেষ্টা। 4 নম্বর প্রশ্ন দেখো, উদ্যোক্তা কাকে বলা হয়েছে বুঝিয়ে বলো। বিজিতের মতো একজন উদ্যোক্তা হলেন এমন একজন ব্যক্তি যিনি নিজেদের ব্যবসা বা শিল্প শুরু করেন এবং তার জীবিকা অর্জনের জন্য এবং অন্যদের কর্মসংস্থানের জন্য একটি পণ্য বা পরিষেবা বিক্রি করেন। শিক্ষকের মতে প্রত্যেক ব্যক্তি যে তার নিজস্ব সময়সূচি নির্ধারণ করে এবং তার সম্ভাব্য এবং কর্মশক্তি দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করে সে একজন উদ্যোক্তা। সেই অর্থে একজন শিল্পী যেমন রুবেন বাপন, একজন রেস্টুরেন্টের ধাবার মালিক, একজন মুদি দোকানের মালিক, একজন বিউটি পার্লারের মালিক, সবাই একজন উদ্যোক্তা। ইনফোসিস কোম্পানি প্রতিষ্ঠাতাকে তার ভারত তথা বিশ্বের উদ্যোক্তা হয়ে ওঠার কাহিনী বর্ণনা করো। নারায়ণ মূর্তি ইনফোসিস কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করার পর নারায়ণ মূর্তি তার চাকরি ছেড়ে দেন এবং সফট্রনিক্স নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। যাই হোক, সংস্থাটি দেউলিয়া হয়ে যায়, প্রতিষ্ঠানটি অর্ধেক পরে বন্ধ হয়ে যায়। কোম্পানি বন্ধ হওয়ার পরেও তিনি আবার চাকরির যোগ দেন, কিন্তু শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দেন। কিছু বন্ধুদের সাথে ইনফোসিস শুরু করেন। নারায়ণ মূর্তির স্ত্রী তার সঞ্চয় থেকে 10,000 টাকা দান করেছিলেন কোম্পানিটি শুরু করতে। ইনফোসিস যেটি 10,000 টাকা মূলধন দিয়ে শুরু হয়েছিল, শুরুতে অনেক বাধার সম্মুখীন হয়েছিল। 1930 দশকে তৎকালীন অর্থমন্ত্রী আইএনএফওএস অফুরন্ত সুযোগ এবং সুবিধা নিয়ে এসে ভারতীয় অর্থনীতিকে উন্মুক্ত করেছেন। আজ নারায়ণ মূর্তি বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তা। তিনি সুযোগের জন্য ধৈর্য মনোযোগের সাথে অপেক্ষা করেছিলেন। তার সময় মতো সময়ের তীর ছুড়ে দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, স্যার একজন উদ্যোক্তা হবার প্রতি শিক্ষাগত যোগ্যতা কি হওয়া প্রয়োজন? এই প্রশ্ন কে করেছিলেন?
করেছিলেন তার উত্তরে মাস্টারমশাই উত্তরে কি বলেছিলেন? প্রতিম যা জিজ্ঞাসা করেছিলেন শিক্ষক উত্তরে দিলেন যে আপনার যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তা নির্ভর করবে আপনি কোন ক্ষেত্রে উদ্যোক্তা হতে চান। ধাবা, মুদিখানার দোকান বা সবজির দোকান খুলতে কোনো বিশেষ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। যাই হোক, ব্যবসা সফল হওয়ার জন্য বুদ্ধি এবং সাধারণ জ্ঞানের প্রয়োজন। অন্যদিকে বিউটি পার্লারের মালিক, উম, আলা আলামতের গ্যারেজ বা মোবাইল ফোন, টিভি মেরামতের দোকান খুলতে গেলে আপনার কাজের দক্ষতা থাকতে হবে। আপনি শুধু অন্যের ওপর নির্ভর করে এ ধরনের ব্যবসা সফল হতে পারবেন না। আবার বর্তমান সময়ে তথ্য প্রযুক্তি, জ্ঞানভিত্তিক অর্থনৈতিক ও সমাজের তাই তাই এ ধরনের বিষয়ে উদ্যুক্ত হতে চাইলে ও ধরনের বিষয়ে শিক্ষা ও জ্ঞান ও দক্ষতা অর্জন করা খুবই জরুরি। তারপরে একজন উদ্যোক্তা হওয়া যতটা সহজ, সফল সফল হওয়া কিন্তু ততটা সহজ নয়। পাঠ্যাংশ অনুযায়ী কথাটি বুঝিয়ে বলুন। শিক্ষকের মতে একজন উদ্যোক্তা হওয়া যতটা সহজ বা সফল হওয়া ততটা সহজ। একজন উদ্যোক্তা হওয়ার জন্য আপনার একটি মহান বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রয়োজন নেই। একজন সফল উদ্যোক্তার জন্য ধৈর্য, একাগ্রতা, ধারাবাহিকতা, সহানুভূতিতা, আত্মবিশ্বাস এবং অবিচল মনোভাব এই তিনটি গুণ থাকা দরকার। অন্যদিকে একজন ব্যক্তি যিনি উদ্যোক্তা হতে চান তিনি অলস হতে পারেন না। যাই হোক, একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য প্রথম অবস্থায় একজন ব্যক্তি জুতা সেলাই থেকে উম, জব পর্যন্ত সবকিছু করার জন্য প্রস্তুত হওয়া উচিত। ভারতের সর্বকালে একজন সফল ব্যবসায়ী ধীরুভাই আম্বানির হাতে কোনো মূলধন ছিল না। ধীরুভাই আম্বানির হাতে মূলধন এবং শিক্ষাগত যোগ্যতা কোনোটিই ছিল না। তবু তিনি কি উপায়ে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন তা বর্ণনা করো। অনেকে মনে করেন উদ্যোক্তা হতে গেলে প্রচুর পুঁজির প্রয়োজন হয়, কিন্তু ভারতের সর্বকালের অন্যতম সফল উদ্যোক্তা ধীরুভাই আম্বানি পুঁজি বা ভালো শিক্ষা ছিল না। তারপরেও তিনি একজন সফল উদ্যোক্তা হতে পেরেছিলেন। ধীরুভাই, যিনি ম্যাট্রিকুলেশন সম্পূর্ণ করেন, প্রথমে একটি পেট্রোলের ডিপোতে তেল ভর্তির কাজে করেন এবং তার কাজের জন্য ডিপো ম্যানেজার পদে উন্নতি হন। যাই হোক, তিনি একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার ইচ্ছার কারণে চাকরি ছেড়ে ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন। চাকরি পাওয়ার অনেক উপায় আছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটি চাকরি পাওয়া যা আপনার সময় এবং প্রচেষ্টা। তার চতুরতার সাথে জামা কাপড় তৈরির জন্য জনগণের কাছ থেকে টাকা নিয়ে আবার জনগণের জন্য অধিক মুনাফা করে এবং অংশীদারদের মধ্যে লাভ বন্টন করে। সময়ের সাথে সাথে ধীরুভাই আম্বানি ব্যবসা শুরু করে এবং রিলায়েন্স কমিউনিকেশন কর্পোরেশন প্রতিষ্ঠা করেন, যার পর বিখ্যাত রিলায়েন্স ইন্ডাস্ট্রি পরিণত হয়। অতএব ধীরুভাই আম্বানি কিভাবে একজন সফল উদ্যোক্তা বা পুঁজি ছাড়া হতে পারে না তার উদাহরণ। 9 নম্বর প্রশ্ন, ছাত্রছাত্রীদের উদ্যোক্তা হিসেবে মানসিক কিভাবে প্রস্তুত করে তোলার জন্য কি কি করা যায়? যারা উদ্যোক্তা হতে চায় তাদের জন্য ভারতের প্রতিটি রাজ্যে ভারত সরকারের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এন্টারপ্রেনিউরশিপ রয়েছে। তবে শিক্ষার্থীদের উদ্যোক্তা শিক্ষণ ও ইত্যাদি হিসাবে প্রস্তুত করার জন্য কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে উদ্যোক্তা সেল স্থাপন করা হয়েছে। তাই শুধু চাকরি পাওয়ার আশায় পড়াশোনা করে শিক্ষার্থী এসব কর্মশালা ও প্রশিক্ষণে সমান্তরালভাবে অংশগ্রহণ করে উদ্যোক্তা হিসেবে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে পারে। যেমন টিকা লিখো। টমাস আলভা এডিসন, রাদারফোর্ড, আলেকজান্ডার গ্রাহাম বেল, চেস্টার কালমার্স, কার্লসন, বিল গেটস, উইলিয়াম শেক্সপিয়ার, জুবেন গার্গ, আর হলো অঙ্গরাগ পাপন মহন্ত। প্রথম টমাস আলভা এডিসন, বিখ্যাত আমেরিকান বিজ্ঞানী উদ্ভাবক। তিনি 11 ফেব্রুয়ারি 1847 সালে জন্মগ্রহণ করে এবং 18 অক্টোবর মারা যান। টমাস আলভা এডিসনের ব্যাপক উদ্ভাবনী যন্ত্র আধুনিক প্রযুক্তির জনক হিসাবে গণনা করা। তিনি ছোট বড়
হাজারেরও বেশি আবিষ্কার করে 1877 সালে তিনি একটি আকর্ষণীয় কথা বলার ডিভাইস আবিষ্কার করেছিলেন। এটা ছিল আধুনিক গ্রামোফোন এবং টেপ রেকর্ডার উৎপত্তি। এডিসন এর নাম দেন গ্রামোফোন। রাদারফোর্ড মার্কিন যুক্তরাষ্ট্রের সাব রাষ্ট্রপতি। আলেকজান্ডার গ্রাহাম বেল স্কটিশ পদার্থবিদ্যা এবং শিক্ষাবিদ, টেলিফোন উদ্ভাবক। মার্চ 3, 1847 এডিনাবার্গ, স্কটল্যান্ড। পিতা আলেকজান্ডার মেলভিল বেল। তিনি ইউনিভার্সিটি অফ এডিনবার্গ এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনে শিক্ষিত হন এবং বধিরদের জন্য তার বাবার প্রতিষ্ঠানের সহকারী হিসাবে তার কর্মজীবন শুরু করেন। 1871 গ্রাহাম বেল মার্কিন যুক্তরাষ্ট্র এবং বোস্টন বিশ্ববিদ্যালয়ে 1873 ভোকাল ফিউজিওলজির অধ্যাপক হন। একই সঙ্গে মুখ এবং বধির উন্নয়নে নানামুখ প্রচেষ্টা চালান। তার পদ্ধতি বধিরদের শিক্ষা উন্নয়নে বিশেষ অবদান রেখেছে। তখনই তিনি বৈদ্যুতিক তরঙ্গের মাধ্যমে শব্দ প্রেরণার ধারণা নিয়ে আসেন এবং অনেক গবেষণা করে 1875 সালে 5 জুন বেল তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি টেলিফোন আবিষ্কার করেন। গ্রাহাম বেল মারা যান 2 আগস্ট। টেলিফোনের উদ্ভাবক আলেকজান্ডারকে সম্মান জানাতে তার মৃত্যুদিনে মার্কিন সরকার 1 মিনিটের জন্য দেশের সব টেলিফোন বন্ধ করে দেন। তারপরে চেস্টার কার্লসন একজন বিখ্যাত বিজ্ঞানী এর উদ্ভাবক এবং বিল গেটস কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং ব্যবসায়ী বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। বিল গেটস আসল নাম উইলিয়াম হেনরি গেটস। বিল গেটস 28 অক্টোবর 1955 সালে সিয়াটল, ওয়াশিংটনে জন্মগ্রহণ করেন। বাবা উইলিয়াম এইচ গেট সিনিয়র, মা মেরি ম্যাক্সওয়েল গেট। 1866 সালে তিনি লেকসাইড স্কুলে প্রবেশ করেন। তিনি শৈশব থেকেই কম্পিউটার খুব আগ্রহী ছিলেন এবং 13 বছর বয়সে স্কুল জন্য একটি বেসিক ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম তৈরি করেছিলেন। 1969 সালে গেটস পল এলেন এবং 2 সহপাঠীদের সাথে লেকসাইড প্রোগ্রাম গ্রুপ প্রতিষ্ঠা করেন। 1973 সালে গেটস হার্ভার্ডে পড়াশোনা করতে যান। 1975 সালে পল এবং গেটস মডেল ইনস্টিটিউশন টেলিমেট্রো সিস্টেম (MITS) এর জন্য মৌলিক সফটওয়্যার সম্পূর্ণ করেন এবং তাদের নিজস্ব কোম্পানি মাইক্রোসফট কর্পোরেশন প্রতিষ্ঠা করেন। 1980 সালে তিনি বিখ্যাত কম্পিউটার IBM এর সাথে যুক্ত হয় এবং 1981 সালে এই কম্পিউটার মাইক্রোসফট মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম তৈরি করেন, অথবা তাদের ব্যক্তিগত কম্পিউটার মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম। উইলিয়াম শেক্সপিয়ার ইংরেজি নাট্যকার ও কবি। তিনি 26 এপ্রিল 1566 সালে স্ট্র্যাটফোর্ড অন অ্যাভেন, ওয়ারউইকশায়ার, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তারপরে দেখো তার পিতা জন শেক্সপিয়ার 1530 থেকে 1601 ছিলেন একজন উলের ব্যবসায়ী। তার মা মেরি আর্ডার্ন ছিলেন একজন সম্ভ্রান্ত পরিবার, কিন্তু পড়তে জানতেন না। শেক্সপিয়ার স্ট্র্যাটফোর্ডের একটি স্কুলে প্রাথমিক শিক্ষা করেন এবং তিনি উচ্চশিক্ষা লাভ করেন কিনা তা জানা যায়নি, তবে তিনি ল্যাটিন ও গ্রিক ভাষার জ্ঞান অর্জন করেছেন। তিনি
1980 থেকে 1982 সাল পর্যন্ত একটি রোমান ক্যাথলিক পরিবারের শিক্ষক হিসাবে কাজ করেন বলে জানা যায়। 1982 সালে তিনি অ্যান থিয়াটকে বিয়ে করেন, যিনি তার থেকে 8 বছরের বড় মহিলা ছিলেন, এবং অবশেষে একটি পুত্র, 2 কন্যার পিতা হন। 1982 সাল পড়তে শেক্সপিয়ার সময়কালে সুপরিচিত নয়, সম্ভাব্য সেই সময় লন্ডনে এক একাধিক থিয়েটার কোম্পানিতে তা অভিনেতা এবং নাট্যকার হিসাবে কাজ করেন। লন্ডনে থাকাকালীন শেক্সপিয়ার থিয়েটারের জন্য নাটক লিখতে শুরু করেন। 1592 সালে তিনি লন্ডনের বিখ্যাত থিয়েটার কোম্পানি লন্ডন চ্যাম্বারলেইস মেনে যোগ করেন। সেখানে তিনি তার বাকি কর্মজীবন শুরু করেন। 1603 সালে কোম্পানিটি তার নামে পরিবর্তন করে কিংস ম্যান রাখেন এবং প্রায়শই লন্ডনের রয়্যাল কোর্টে পারফর্ম করেন। তৎকালীন ইংল্যান্ডের রাজা প্রথম জেমস পৃষ্ঠপোষকতায় সংগঠনটি লন্ডনের বিশেষ খ্যাতি অর্জন করে। সমস্ত বিখ্যাত নাটকদের মতো শেক্সপিয়ার থিয়েটারের জন্য নাটক লেখেন। রচয়িতা হিসাবে তার নাটকগুলি সাধারণত 4টি পর্বে বিভক্ত। জুবেন গার্গ সঙ্গীতের ব্যবস্থাপক, সুরকার, গীতকার, সাউন্ড ইঞ্জিনিয়ারিং, সঙ্গীত পরিচালক। তিনি 14 নভেম্বরে জন্মগ্রহণ করেন। 1910 থেকে 91 সালে জুরাট রেডিও স্টেশনে রেকর্ড করা হয়েছিল। জুবেন এ পর্যন্ত বিভিন্ন ভাষায় 30,000 গান গেয়েছেন। তিনি বিহু গান, নুক্রি গান, বার গান, লোকগীতি, বনের গান এবং অন্যান্য লোকগানের ক্যাসেটের সিডিতে গেয়েছিলেন। 100টিরও বেশি অসমীয়া, হিন্দি গান পটভূমিতে শিল্পী হিসেবে গেয়েছেন। তিনি মিশন চায়না এবং কাঞ্চনজঙ্ঘার মতো চলচ্চিত্র পরিচালনা অভিনয় করেছিলেন। চলচ্চিত্র তুমি মোর মাথা মোর, দীনবন্ধু মন যাই, আন্ডারওয়ার্ল্ড, রুদার চিঠি ইত্যাদি তার সঙ্গীত পরিচালনা। চলচ্চিত্র হিয়া দে নিয়া, তুমি মোর মাথা মোর, দা মন জয়, নায়ক, কন্যাদান, রামধেনু, রুদক চিঠি, বিশ্বাসের অবদ্ধ, হিন্দি, নদীর প্রবাহ ইত্যাদি অসমীয়া গান। হিন্দি ছাড়াও তিনি তামিল, তেলুগু, কান্নাড়া, পাঞ্জাবি, উড়িয়া, বাংলা, মারাঠি, নেপালি এবং অন্যান্য ভাষায় গান গেয়েছেন। তার প্রকাশিত গ্রন্থ শব্দ অনুভূতি, জুবেন কবিতা। তিনি ডকুমেন্টারি ইকোস অফ সাউন্ডের জন্য 2008 সালে সেরা ভারতীয় পরিচালক পুরস্কার নন ফিকশন জিতেছিলেন। আপনার এই পণ্যগুলি কেনা উচিত নয়, এমন অনেকগুলি কারণ রয়েছে। এ কারণে আপনার পণ্য কেনা উচিত নয়, কারণ আপনাদের পণ্য কেনা উচিত নয়। তারপরে দেখো অঙ্গরাগ পাপন মহন্ত গায়ক, তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি আধুনিক যন্ত্র ব্যবহার করে উত্তর পূর্ব সঙ্গীত ও বৈষ্ণব ভক্তিমূলক গানকে ফিকশন আবিষ্কার করে জনপ্রিয় করে তোলেন। প্রকাশিত অ্যালবাম জোনাকি রবি, চিনাকি, গুমচেং, ফাগুনের গান, ফুলস্যাং, ধুলির আকাশ, রংফুল ইত্যাদি। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান গায়ক। তিনি এমটিভি মিউজিক শো, কুক স্টুডিও বেশ কয়েকজন পারফরমেন্স করে এবং জনপ্রিয়তা পান। তিনি বেশ কিছু ছবি ব্যাকগ্রাউন্ড গায়ক হিসাবে অভিনয় করেছিলেন। উল্লেখযোগ্য ছবির মধ্যে রামধেনু, রূপ চিঠি এবং আই এম কালাম। পুরস্কার গ্লোবাল ইন্ডিয়ান অ্যাওয়ার্ড 2010 এবং বিগ অসমীয়া মিউজিক অ্যাওয়ার্ড 2011-তে জিতেছিলেন। এটা হলো তোমাদের বাংলা এসো উদ্যোক্তা হই
এই চ্যাপ্টারের সকল প্রশ্ন এবং উত্তর। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। সকল সাবজেক্টের আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো।